নমস্কার। আজকে আমরা আলোচনা করব মাইগ্রেন নিয়ে। মাইগ্রেন কথাটার সাথে অল্প বিস্তর সবাই পরিচিত, এবং আমরা জানি যেটা হলো এক ধরনের হেডেক, মাথা ব্যথা। তো মাথা ব্যথা হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব ভার। কোনো না কোনো সময় প্রায় সব মানুষেরই মাথা যন্ত্রণা হয়। কখনো সেটা প্রচন্ড তীব্র ব্যথা হয়, আবার কখনো অল্প স্বল্প ব্যথা হয়, যেগুলো ঘরের মধ্যে ছোটখাটো ওষুধপত্র খেলে সেরে যায়। তো আজকে আমরা আলোচনা করব মূলত মাইগ্রেন, যে ব্যথাটা খুব তীব্র ব্যথা নিয়ে আমাদের কাছে হাজির হয় এবং আমাদের খুব খুব কষ্ট দেয়। তো মাইগ্রেনের আলোচনা করার আগে আমরা জেনে নিই যে মাথা ব্যথা ক রকমের আছে, কিভাবে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি এটার ক্লাসিফিকেশন করেছে, তার একটু অল্প স্বল্প ধারণা আমরা নিয়ে নিই। প্রথমে আমরা আলোচনা করব যে যত রকমের মাথা ব্যথা হয় সেগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলি আমরা প্রাইমারি হেডেক, আর একটাকে বলি আমরা সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক কথাটার অর্থ কি? অর্থাৎ যেখানে মাথা ব্যথার সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না, কেন এক্স্যাক্টলি মাথা ব্যথাটা হচ্ছে সেই এটা খুঁজে পাওয়া যায় না। কোনো স্ট্রাকচারাল কোনো ড্যামেজ, না ব্রেনে বা আমাদের চারপাশের কোনো স্ট্রাকচার, কোথাও কোনো রকম কোনো স্ট্রাকচারাল ড্যামেজ বা কোনো রকম কোনো ডিজিজ, কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আহ, এই প্রাইমারি হেডেক গুলো আবার কয়েকটা ভাগ আছে। সেটা প্যাটার্নের উপর ডিপেন্ড করে, কতটা তীব্র ব্যথা, কখন ব্যথা আসে, কোন জায়গায় ব্যথা হয়, ব্যথার ধরন কি, এরকম ভাগ করে কয়েক রকমের মাইগ্রেন প্রাইমারি হেডেক আছে। যার মধ্যে যে ব্যথাটা সবচেয়ে তীব্র প্রাইমারি হেডেক সেটা হলো মাইগ্রেন। এবং মাইগ্রেন হলো সবচেয়ে কমন কারণ যার জন্য একজন পেশেন্ট, একজন রোগী মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে ছুটে যেতে বাধ্য হয়। কিন্তু এটাই সবচেয়ে প্রধান কারণ নয়, কিন্তু মাথা ব্যথা, মাথা ব্যথার সবচেয়ে প্রধান কারণ, সবচেয়ে কমন কারণ হলো টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেকে যেহেতু ব্যথাটা কম হয়, সাধারণত ডাক্তারের কাছে ছুটে যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এটাই সবচেয়ে প্রধান কারণ। এটা হলো এক ধরনের প্রাইমারি হেডেক। প্রাইমারি হেডেক আরো কয়েক প্রকার আছে, যেগুলো অত কমনলি, অত খুব বেশি দেখা যায় না। এবার আসে সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক হলো কি না, যেখানে মাথা ব্যথাটা হচ্ছে অন্য কোনো রোগের কারণে। সবচেয়ে বেশি দেখা যায় সেকেন্ডারি হেডেক যখন আমাদের জ্বর, ভাইরাল ফিভার, বা যে কোনো টাইফয়েড, এই ধরনের যে কোনো জ্বর জারি হলে, শরীর অসুস্থ হলে আমাদের হেডেক যেটা হয় সেটা হলো সেকেন্ডারি হেডেক। এবং ভাইরাল ফিভারটাই হলো আহ, আমাদের সেকেন্ডারি হেডেকের সবচেয়ে প্রধান কারণ। প্রায় সেকেন্ডারি হেডেকদের মধ্যে প্রায় প্রতি তিনজনের মধ্যে দুজনেরই ভাইরাল ফিভারের জন্যই হেডেকটা হয়। আহ, আরো কতগুলো কারণ আছে যেটা নিয়ে সবাই খুব ভয় পায়, সেটা হলো ব্রেন টিউমার। হেডেক হলেই প্রথমে সাধারণ মানুষ ভাবে কি জানি বাবা ব্রেন টিউমার হলো নাকি। যদিও ব্রেন টিউমার একটা সেকেন্ডারি হেডেক, কিন্তু সেটা খুব রেয়ার, খুব কমনলি দেখা যায় না। আহ, আরো দু তিনটে সেকেন্ডারি হেডেক আছে যেগুলো রেয়ার, কিন্তু সাধারণ মানুষ ভয় বোধ সেটাই প্রধান কারণ। যেমন হলো যে চোখের পাওয়ার হলে হেডেক। সবাই বলতে শুনেছি যে ডাক্তারবাবু, আমার চোখের পাওয়ারটা বেড়ে গেছে, সেই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে, অথবা আমার সাইনাস হয়েছে সেই জন্য মাথা ব্যথা হচ্ছে। তো হ্যাঁ, আই এর জন্য হেডেক হতে পারে, এটা এক ধরনের সেকেন্ডারি হেডেক। আমাদের সাইনাসের জন্য হেডেক হতে পারে, সেটাও এক ধরনের সেকেন্ডারি হেডেক। কিন্তু এই ধরনের হেডেকের সম্ভাবনা খুব কম। খুব কম সংখ্যক আমরা দেখি যে চোখের জন্য হেডেক হচ্ছে অথবা সাইনাসের জন্য হেডেক হচ্ছে, এটা খুব বেশি দেখা যায় না। তুলনামূলক বেশি দেখা যায় যে ঘাড়ের অসুখের জন্য হেডেক হচ্ছে। অর্থাৎ আমরা এটাকে বলি সার্ভাইকোজেনিক হেডেক। অর্থাৎ রোগটা ঘাড়ে, স্পন্ডালোসিস বা আরো এই ধরনের ডিস্কের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে ঘাড়ের সার্ভাইকাল স্পাইনে। কিন্তু সে পেশেন্টটা প্রেজেন্ট করছে মাথার ব্যথা ব্যথা নিয়ে। এটাও এক ধরনের সেকেন্ডারি হেডেক, কারণ এখানেও আমরা কারণ খুঁজে পাচ্ছি। অর্থাৎ কারণ খুঁজে পাওয়া গেলে, স্ট্রাকচারাল কোনো ড্যামেজ অথবা কোনো রোগ খুঁজে পাওয়া গেলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি হেডেক। প্রথমেই বললাম যেটা সবচেয়ে বেশি সেকেন্ডারি হেডেক, কমন হেডেক, সেকেন্ডারি হেডেক হলো আমাদের জ্বর হলে যখন মাথা ব্যথা হয়। আর অন্যান্যগুলো সবচেয়ে কম সেকেন্ডারি হেডেক, যেটাকে আমরা সাধারণ মানুষ খুব বেশি করে ভাবি, সেগুলো হলো সাইনাসের জন্য হেডেক অথবা চোখের পাওয়ারের জন্য হেডেক। এগুলো সত্যি সত্যি খুব বেশি কমন না, খুব রেয়ারলি দেখা যায়। আর প্রাইমারি হেডেকের মধ্যে সবচেয়ে কমন যেটা বললাম যে টেনশন টাইপ হেডেক। টেনশন টাইপ হেডেকটা খুব কমন, কিন্তু এখানে ব্যথার মাত্রাটা খুব বেশি তীব্র না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আহ, যাদের টেনশন হেডেক হয়
তারা ওই বাড়িতে বসে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিলেই কমে যায়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যে প্রাইমারি হেডেকটা খুব তীব্র ব্যথা নিয়ে আসে এবং আহ, ডাক্তারের কাছে রোগীকে যেতে বাধ্য করে, সেটা হলো মাইগ্রেন হেডেক। তা আমরা আজকে আলোচনা করবো মাইগ্রেন হেডেক নিয়ে। তো প্রথমেই জানলাম আমরা মাইগ্রেন হেডেক হলো একটা প্রাইমারি হেডেক, অর্থাৎ এর পিছনে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে মাইগ্রেনের পিছনে কোনো স্ট্রাকচারাল না, কোনো নার্ভের সমস্যা না, কোনো অন্যান্য যে আমাদের চারপাশে, মাথার চারপাশে যে সমস্ত স্ট্রাকচার গুলো আছে তার কোনো সমস্যা কিছুই পাওয়া যায় না। কিন্তু হেডেক হয়। তো এই জন্য এই হেডেকের, মাইগ্রেন হেডেকের এক্সাক্ট কারণ কি, সেটা এখনো সায়েন্টিস্টরা খুঁজে বেড়াচ্ছেন। অর্থাৎ এখনো আমরা সঠিকভাবে জানি না যে মাইগ্রেন হেডেকটা শুরু হয় কেন, কিভাবে হয়। কিছু কিছু জানা গেছে, যেমন এটাকে আমরা বলি যে নিউরোভাস্কুলার ডিজিজ, অর্থাৎ এখানে নার্ভেরও সমস্যা কিছুটা হয় এবং ব্লাড ভেসেলস যেগুলো থাকে আমাদের, যে রক্ত চলাচল করার যে শিরা ধমনী, সেগুলো দপদপ করতে থাকে। সেগুলো খুব স্প্যাজম হতে থাকে। তো এই জিনিসগুলো আমরা জানিছি, কিন্তু কেন হয় এটা, কোনটা আগে, আগে নার্ভের সমস্যা নাকি আগে ভাস্কুলার সমস্যা, সেটাও আমরা জানি না। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন হেডেক চলে গেল তখন কিন্তু কিছু থাকে না। অর্থাৎ আমরা যদি একটা এমআরআই করি, সিটি স্ক্যান করি, অথবা ওর সমস্ত নার্ভের টেস্ট করি, অথবা অন্যান্য যা টেস্ট আছে সব করি, সব কিছু কিন্তু নর্মাল আসবে, কোনো কিছুই খারাপ পাওয়া যাবে না। ব্লাড টেস্ট করলেও সবই নর্মাল আসবে। তো উম, আমরা মাইগ্রেন ডায়াগনোসিস করি কিভাবে? যদি টেস্টই যদি না পাওয়া যায়, তাহলে মাইগ্রেন ডায়াগনোসিস কিভাবে হবে? প্রথমে বলেছিলাম যে প্রাইমারি হেডেকে কোনো টেস্টই কোনো কিছু পজিটিভ আসবে না। এই প্রাইমারি হেডেক গুলোকে ডায়াগনোসিস করতে হয় ব্যথার ধরন, ব্যথার প্যাটার্ন, কোথায় ব্যথা হচ্ছে, এই সমস্ত দেখে। তো মাইগ্রেন হেডেক ডায়াগনোসিস করার জন্য ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো লক্ষণ বেঁধে দিয়েছেন, যে যে লক্ষণগুলো দেখলে আমরা এটাকে মাইগ্রেন হেডেক বলবো। সেগুলো কি না, বছরে কবার হেডেক হচ্ছে। সাধারণত এরকম 5-6 বারের বেশি হতে হবে হেডেক। হ্যাঁ, বছরে একবার দুবার হলো তাহলে আমরা সেটাকে মাইগ্রেন হেডেক বলতে পারি না। দ্বিতীয় হলো যে কতক্ষণ ধরে এই হেডেকটা থাকে। এই হেডেকটা সাধারণত 4 ঘন্টা থেকে 72 ঘন্টা। অর্থাৎ কোনো হেডেক যদি বিনা ওষুধেই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কমে গেল, তাহলে সেটা মাইগ্রেন হেডেক নয়। আবার কোনো হেডেক যদি টানা 72 ঘন্টার বেশি হয়েছে, তাহলে সেটা মাইগ্রেন। অর্থাৎ মাইগ্রেন হতে গেলে তার এই ডিউরেশনটা হতে হবে 4 ঘন্টা থেকে 72 ঘন্টা। হ্যাঁ, আমি যে, এটা মাইগ্রেনের মধ্যে আবার কতগুলো সাব ক্লাসিফিকেশন আছে। আমি যে মাইগ্রেনটার কথা বলছি, এটা হলো কমন মাইগ্রেন, অর্থাৎ এই মাইগ্রেনটাই সবচেয়ে বেশি দেখা যায়। যত রকমের মাইগ্রেন আছে, 80% মাইগ্রেন হলো এই কমন মাইগ্রেন। অর্থাৎ এখানে কতবার বছরে অ্যাটাক হচ্ছে, কতক্ষণ ধরে ব্যথাটা থাকছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। নেক্সট হলো কি, যে 4টে ধরন আছে, তার মধ্যে যে কোনো দুটো হতে হবে। কি ধরন? না, ব্যথাটা হবে দপ দপ করবে। হুম, চেপে ধরা ব্যথা না, দপ দপ করা ব্যথা। এবং ব্যথাটা একদিকে হবে, অর্থাৎ দুদিকেই হবে না। আইদার মাথার পিছন থেকে সামনে আসবে, অথবা সামনে থেকে পিছনে আসবে, অথবা মাঝখান থেকে দুপাশে যাবে, কিন্তু একদিকে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া হলো যে ব্যথাটা এত পরিমাণ বেশি হবে যে সে কোনো কাজকর্ম করতে পারবে না। অন্ধকার ঘরে আলো আওয়াজ সব বন্ধ করে তার শুয়ে থাকতে ভালো লাগবে। আর চতুর্থ হলো যে এই ব্যথার মধ্যেও সে যদি কাজকর্ম করে, তাহলে তার ব্যথার তীব্রতা সাংঘাতিক বেড়ে যাবে। এই 4টের মধ্যে যে কোনো দুটো তার পজিটিভ হতে হয়। অর্থাৎ এর মানেটা অন্যদিক থেকে দেখতে গেলে, যে সব মাইগ্রেনই কিন্তু আধ কপালি নয়। অর্থাৎ এমনও হতে পারে যে তার অন্য দুটো ক্রাইটেরিয়া পজিটিভ, যে সে এত বেশি ব্যথা হচ্ছে যে কাজকর্ম করতে পারছে না, এবং ব্যথাটা দপদপ করছে, কিন্তু আধ কপালি নয়, অর্ধেক নয়, পুরোটাই মাথা জুড়ি হচ্ছে। তাহলে কি মাইগ্রেন হতে পারে? হ্যাঁ, কারণ এই 4টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো পজিটিভ থাকলেই তো হবে। আবার একবার বলি, 4টের মধ্যে কি কি ছিল। একটা হলো যে মাথার ব্যথাটা দপদপ করবে। 2 নম্বর হলো ব্যথাটা মাথার একদিকে হবে। 3 নম্বর হলো ব্যথাটা এত তীব্র হবে যে আলো আওয়াজ সব বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছে করবে। আর চতুর্থ হলো যে এই ব্যথা নিয়েও যদি কেউ কাজকর্ম করে, স্বাভাবিক কাজকর্ম, ঘরের কাজকর্ম, তাহলেও তার ব্যথাটা সাংঘাতিক বেড়ে যাবে। এই 4টের মধ্যে যে কোনো দুটো হলেই তার, সেটাকে আমরা মাইগ্রেন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি ধরি আমরা, যদিও অন্যান্য গুলো আসতে হবে। আর নেক্সট ক্রাইটেরিয়া হলো যে আর তার সাথে আর কি কি লক্ষণ আছে, মাথা যন্ত্রণা ছাড়া আর কি কি লক্ষণ আছে। এই গুলোর মধ্যে যে কোনো একটা তার থাকতে হবে। অর্থাৎ এই লক্ষণগুলোর মধ্যে আছে যে তার বমি হচ্ছে, কিংবা বমি বমি ভাব লাগছে, অথবা যে তার যে
ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, অর্থাৎ যে আলো এবং আওয়াজ তার সহ্য হচ্ছে না। তো এই চারটের মধ্যে, অর্থাৎ বমি হচ্ছে কিংবা বমির ভাব রয়েছে, অথবা ফটোফোবিয়া বা ফোনোফোবিয়া, এইগুলোর মধ্যে যে কোনো একটা পজিটিভ থাকতে হবে। অর্থাৎ এই মিলিয়েই হলো মাইগ্রেন। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা অন্যান্য কোনো সেকেন্ডারি কজ নেই। অর্থাৎ তার অন্য রোগগুলোকেও নির্মূল করতে হবে, যে হ্যাঁ, তার ব্যথাটা ঘাড়ের জন্য হচ্ছে না, অথবা তার ব্যথাটা ব্রেন টিউমারের জন্য হচ্ছে না, অথবা তার ব্যথাটা অন্য কোনো রোগের জন্য হচ্ছে না, সেটাও রুল আউট করতে হবে। তবে আমরা এটাকে মাইগ্রেন বলতে পারবো। অর্থাৎ মাইগ্রেন ডায়াগনোসিস করতে গেলে এমআরআই এর রোল বা সিটি স্ক্যানের রোল কতটা? উত্তর হলো যে মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য এমআরআই বা সিটি স্ক্যানের রোল কিছুই নেই। অর্থাৎ এমআরআই সিটি স্ক্যান রিপোর্ট নর্মাল আসবে। তারপরে কি আমরা এমআরআই সিটি স্ক্যান করবো না? উত্তরটা হলো হ্যাঁ। সবসময় না, কিন্তু কখনো কখনো আমরা এমআরআই সিটি স্ক্যান করি। কেন করি না? আমাদের অন্য রোগগুলো, সে ফর এক্সাম্পল ব্রেন টিউমার যে নেই, যদিও ব্রেন টিউমারটা খুব রেয়ার, তুমি বলেছি, বিশেষ কোনো লক্ষণ না থাকলে সাধারণত আমরা এমআরআই সিটি স্ক্যান করতে দেই না। কিন্তু যদি আমাদের সন্দেহ হয়, হ্যাঁ, আমাদের অন্য কোনো রোগের আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের একবার এমআরআই সিটি স্ক্যান করতে পারি আমরা। কিন্তু মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য নয়, অন্য জিনিসটাকে রুল আউট করার জন্য। অর্থাৎ হ্যাঁ, ওগুলো তো নেই, মাইগ্রেনের সাথে ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে, তাহলে এটা মাইগ্রেন। অর্থাৎ 100% নিশ্চিত হওয়ার জন্য আমরা ওই টেস্টগুলো করি। কিন্তু এগুলোর কোনো পজিটিভ ফাইন্ডিংস মাইগ্রেন ডায়াগনোসিসে নেই। অর্থাৎ জাস্ট টু রুল আউট আমরা ওগুলো করতে পারি। রক্ত পরীক্ষাও তাই। রক্ত পরীক্ষা বা কোনো ল্যাবরেটরি টেস্টেরও কোনো রোল নেই, সবই নর্মাল আসবে। তবুও কখনো কখনো করা হয় এটা দেখার জন্য যে অন্য কোনো রোগ নেই। তো এই তো হলো মাইগ্রেন। ক্লাসিক মাইগ্রেন নিয়ে, কমন মাইগ্রেন নিয়ে আমরা কথা বলছি। ক্লাসিক মাইগ্রেন বলে আরেক ধরনের মাইগ্রেন হয়, যেখানে কি হয়, তার অরা, অরা মানেটা কি, হেডেক শুরু হওয়ার আগে তারা কতগুলো লক্ষণ দেখতে পায়। যেমন চোখের মধ্যে দেখতে পাবে আলোর বিজলির ঝিমিক ঝিলিক লাগছে, অথবা কোনো একটা মুখের বা অংশটা কোনো একটা জায়গায় অবশ হয়ে গেল, অথবা কানে কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছেন। অর্থাৎ মাইগ্রেন শুরু হওয়ার আগে এই অরাগুলো হবে। অরাগুলোর মধ্যে, অরা সিমটমস গুলোর মধ্যে সবচেয়ে কমন অরা সিমটমস হলো ওই চোখে বিদ্যুতের ঝিলিক চলে যাওয়া, কখনো কখনো খানিকটা অংশ দেখতে পাচ্ছে না, অথবা কখনো কখনো শুনতে পাচ্ছে না, অথবা হাত পা নাড়াতে অসুবিধা হচ্ছে। এগুলো আরো কিছু কিছু অরা সিমটমস। তো এই অরা সিমটমস গুলোর পরে তারপরে হেডেকটা, এটা হলো ক্লাসিক মাইগ্রেনের লক্ষণ। আরেক ধরনের মাইগ্রেন আছে, সেটাকে বলে ক্রনিক মাইগ্রেন অথবা ক্রনিক ডেইলি হেডেক। সেখানে কি হয়, আমি প্রথমেই বলছিলাম যে মাইগ্রেন 72 ঘন্টার বেশি থাকে না। কিন্তু যখন এই মাইগ্রেন থেকে মানুষ ভুগতে 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 এমন হতে পারে যে প্রতিদিনই তার হেডেক হচ্ছে, তো এটা একটা মাইগ্রেনের একটা ট্রান্সফরমেশন। এটা তখন আর মাইগ্রেন নেই, তখন এটা ক্রনিক ডেইলি হেডেক হয়ে গেছে, তখন হেডেকটা টানা হতে পারে। তো কেউ ক্রনিক মাইগ্রেনও বলে এটাকে, অথবা ক্রনিক ডেলি হেডেকও বলে এটা। এটা মাইগ্রেনের আর একটা রূপ। অর্থাৎ মাইগ্রেন থেকে ভুগতে 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 যে মাইগ্রেন, যে মানুষ মাইগ্রেনে বহুদিন ভুগছে, তার এরকম ক্রনিক ডেলি হেডেক হওয়া সম্ভব। তো এই তো গেল মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য। মাইগ্রেন ডায়াগনোসিস আপনি নিজেও করতে পারেন, এই ক্রাইটেরিয়াগুলোর সাথে যদি ম্যাচ করে তাহলে মাইগ্রেন ডায়াগনোসিস করা সম্ভব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে বললাম না যে হেডেক হলে প্রথমেই মানুষ যে প্রশ্নটা নিয়ে আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু, আমার কোনো ব্রেন টিউমার হয়নি তো, আমার কোনো খারাপ রোগ হয়নি তো? আগেই বলেছি যে ব্রেন টিউমারের জন্য হেডেক হওয়ার সম্ভাবনা খুব কম। ওটা একদম রেয়ারেস্ট পসিবিলিটির মধ্যে একটা হলো যে ব্রেন টিউমারের জন্য হেডেক হচ্ছে। তার থেকে অনেক বেশি কমন অন্যান্য রোগগুলো যার জন্য মাইগ্রেনটা হয়। তো কিন্তু তবুও কিছু কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে আমরা সাধারণ সাবধান হই, এবং যেগুলো থাকলে আমরা এমআরআই করতে বলি, সেগুলো না থাকলে সাধারণত আমরা এমআরআই করতে বলি না। তো এই লক্ষণগুলো কি? যদি দেখা যায় যে একটা মানুষ অনেকদিন ধরে ব্যথায় ভুগছে, হঠাৎ করে তার কিছুদিন হলো তার ব্যথার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আগে ব্যথাটা দপদপ করতে, এখন আর দপদপ করছে না, এখন চেপে ধরছে। ব্যথার তীব্রতা সাংঘাতিক বেড়ে গেছে, যে কোনো রকম ভাবে তার প্যাটার্নটা চেঞ্জ করেছে। অথবা তার হেডেকটা প্রথমবার শুরু হচ্ছে 50 বছরের পর। তখন মাইগ্রেন হেডেকটা সাধারণত কম বয়সেই শুরু হয়। আহ, আহ, সবচেয়ে কমন বয়স যেটা, সেটা হলো যে টোয়েন্টিজ, 20 বছরের থেকে 30 বছরের মধ্যে। এছাড়াও আরো আগেও হতে পারে, বয়ঃসন্ধিকালেও হতে পারে, অথবা 30 বছরের মধ্যেও হতে পারে। এবং মাইগ্রেনটা খুব রেয়ার 50 বছরের পর। সুতরাং 50 বছরের পর যদি কার প্রথমবার হেডেক হচ্ছে, এটা একটা রেড ফ্ল্যাগ।
অথবা মাইগ্রেনের সাথে তার প্রজেক্টাইল ভমিটিং, যে বমিটা খুব দূরে গিয়ে পড়ছে, অথবা মাইগ্রেন তার সাথে দেখা গেল যে আহ, যে আরো অন্য কিছু লক্ষণ আছে। যেমন হলো যে সে হাত পায়ে একটা অবশ ভাব, যে অবশ ভাবটা যাচ্ছে না। ক্লাসিক্যাল মাইগ্রেনে আমরা বলেছিলাম অবশ ভাব অথবা উইকনেস অথবা চোখের খানিকটা অংশ দেখতে না পাওয়া, এগুলো থাকতে পারে, কিন্তু সেগুলো চলে যাবে। মাইগ্রেন হেডেক যখন শুরু হয়ে যাবে তখন ধীরে ধীরে এই অরা সিমটমস গুলো চলে যাবে। কিন্তু এই সিমটমস গুলো যদি না যায়, অর্থাৎ সারাক্ষণই এই অবসাদটা থেকে যাচ্ছে, সারাক্ষণই উইকনেসটা থেকে যাচ্ছে, তখন আমরা এগুলোকে রেড ফ্ল্যাগ বলি। তো অথবা মাইগ্রেনের সাথে জ্বর হয়েছে, ঘাড় নাড়ানো যাচ্ছে না, তো হেডেকের সাথে জ্বর হচ্ছে, ঘাড় নাড়ানো যাচ্ছে না, সেটাও একটা রেড ফ্ল্যাগ। অর্থাৎ এই ধরনের যদি খারাপ লক্ষণগুলো থাকে, তাহলে আমাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমাদের তাড়াতাড়ি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন এমআরআই বা ব্লাড পরীক্ষা, রক্ত পরীক্ষা, এই সমস্তগুলো আমাদের করা উচিত। আরো কিছু পরীক্ষা আছে যে বোঝার জন্য যে এই মাথা ব্যথার পিছনে অন্য আহ, কোনো খারাপ লক্ষণ নেই তো, যেটা জীবনঘাতী, যেটা প্রাণঘাতী, অথবা যেটা তাড়াতাড়ি চিকিৎসা না করলে আরো খারাপ রূপ নিতে পারে। সুতরাং এইগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ। এই রেড ফ্ল্যাগ বা খারাপ লক্ষণ থাকলে তাদের কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত। যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে মাইগ্রেন পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কোনো জিনিসে তার হেডেকটা আসে। আমরা এটাকে বলি যে ট্রিগার ফ্যাক্টর, ট্রিগার্স, মাইগ্রেন ট্রিগার্স। এগুলো কি কি হয়? এটা হতে পারে কিছু খাবার, যেমন টক, চকলেট, আচার, ওয়াইন। আবার এটা হতে পারে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কোনো স্মেল, পেট্রোলের গন্ধ। এটা হতে পারে যে কোনো হাই অল্টিটিউডে কেউ বেড়াতে গেছে, যে দার্জিলিংয়ে বেড়াতে গেল। তো এই ধরনের অল্টিটিউডের চেঞ্জেস, ক্লাইমেটিক চেঞ্জেস, রোদে এক্সপোজার, রোদে এক্সপোজারটা খুব কমন। একটা মিল স্কিপ হয়ে গেছে, খিদে পেয়েছে, তো মাইগ্রেন অ্যাটাক আসতে পারে। তো এরকম ট্রিগার মাইগ্রেনের কিছু থাকে, এবং আমরা এই ট্রিগারগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে। অর্থাৎ আমার যে ফ্যাক্টরগুলোতে মাইগ্রেন অ্যাটাক আসবে, আর আরেকজন মানুষের নাও আসতে পারে, তার এগুলো অন্যরকম হতে পারে। সুতরাং সেই ব্যক্তির উচিত যে কোন কোন ফ্যাক্টরগুলো মাইগ্রেনকে ট্রিগার করছে এবং সেগুলোকে থেকে অ্যাভয়েড করা। তো মাইগ্রেনের দু তিনটে ফেজ আছে। আম, এবং মাইগ্রেন চলে যাওয়ার পরেও দেখা যায় যে তার একটা মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তো মাইগ্রেনের চিকিৎসা কিভাবে হয়? মাইগ্রেনের চিকিৎসার মধ্যে দুটো পার্ট আছে। আরেকটা পার্ট যেটা আমরা প্রথমেই বললাম, যে মাইগ্রেনের ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করে তাকে অ্যাভয়েড করতে হবে। আর চিকিৎসার মধ্যে আছে, ওষুধ দিয়ে চিকিৎসার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করি। আমরা বলি, একটা বলি অ্যাবর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ যখন ব্যথাটা হবে, যখন ব্যথাটা উঠে গেছে, তখন আমরা কি করব, এটাকে বলি অ্যাবর্টিভ ট্রিটমেন্ট। আর আরেকটা ধরনের চিকিৎসাকে বলি আমরা প্রোফাইল্যাক্টিক চিকিৎসা, অর্থাৎ অথবা প্রিভেন্টিভ চিকিৎসা, অর্থাৎ আগে থেকে আমরা কি কি সাবধানতা নেব, যার ফলে অথবা কি ওষুধ খাবো যাতে করে হেডেক গুলো না হয়। প্রথমেই মতো বলে রাখতে হবে যে মাইগ্রেনকে কিন্তু পুরোপুরি সুস্থ করে ফেলা যায় না, নির্মূল করে ফেলা যায় না। যে আপনি একটা 1 মাসের কি 6 মাসের একটা ওষুধের কোর্স খেলেন, আর মাইগ্রেন সেরে গেল, আর জীবনে কোনোদিন হবে না, এটা কিন্তু কখনোই হবে না। মাইগ্রেনের চিকিৎসাটা হচ্ছে অনেকটা প্রেশারের ওষুধের চিকিৎসার মতো, ডায়াবেটিসের চিকিৎসার মতো, থাইরয়েডের চিকিৎসার মতো, যেখানে আপনাকে ওষুধের দ্বারা রোগটাকে নিয়ন্ত্রণে রাখে। এবং তার জন্য এই প্রিভেন্টিভ বা প্রোফাইল্যাক্টিক ওষুধগুলোর গুরুত্ব খুব অপরিসীম। এটাই হলো মূল চিকিৎসা। অর্থাৎ আপনার হেডেক আসুক বা না আসুক, আপনার হেডেক যদি আহ, বছরে 10-12 বারের বেশি হয়, তাহলে আপনাকে, অর্থাৎ প্রতি মাসে একবার হয়, তাহলে আপনার উচিত যে এই ধরনের প্রোফাইল্যাক্সিক ওষুধ খাওয়া, অর্থাৎ ব্যথা যাতে না হয় তার ব্যবস্থা। ওই ওষুধগুলো সম্পর্কে আমি ডিটেলস কোনো আলোচনা করব না, কারণ এগুলো ওভার দি কাউন্টার ওষুধ নয়, এগুলো ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই খাওয়া উচিত। এই 4-5টা ওষুধ আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, কারণ কোন ওষুধটা কোন মানুষের কতটা কাজ করবে আমরা জানি না। একটা ওষুধ যদি কাজ না হয় 2-3 মাস পরে আমরা ওষুধ চেঞ্জ করতে পারি। আবার অনেক সময় কম্বিনেশন ওষুধ দেওয়া হয়, যে 2-3 রকমের প্রোফাইল্যাক্টিক ওষুধ একসাথে দেওয়া হয়। যারা খুব বেশি ব্যথায় ভোগে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের যে কম্বিনেশন থেরাপিও আমরা অনেক সময় করি। তো এটাই হলো কিন্তু মূল চিকিৎসা। এক্ষেত্রে যেটা খুব কমন মিস্টেক সাধারণ রোগীদের ক্ষেত্রে আমরা দেখি, যে 6 মাস খেলেন, 6 মাস খাওয়ার পর
এসে বলল যে আমি ওই সমস্ত ভালো ছিলাম, কিন্তু ডাক্তারবাবু তো আমাকে ওই 3 মাসেরই কোর্স দিয়েছিলেন, 6 মাসেরই কোর্স দিয়েছিলেন, তারপর তো আমি আর খাইনি, আমি ডাক্তারবাবুর কাছেও যাইনি। তো এইটা নয়, কিন্তু আমরা আইনত একটা প্রেসক্রিপশনে আমরা কখনোই লিখতে পারি না এই ওষুধ সারা জীবন খেয়ে যাবেন। তার কারণ ওষুধটা খেয়ে গেলে তার রেয়ার হলেও কখনো কখনো তার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই জন্য কোনো ওষুধ টানা চললে আহ, তাদের ডাক্তারদের কাছে নিয়মিত ফলো আপে যাওয়া উচিত, কিছু কিছু রক্ত পরীক্ষা আছে করা উচিত, যে ওষুধের কোনো পার্শ্বক্রিয়া হচ্ছে কিনা বোঝার জন্য। সুতরাং ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে কখনোই ডাক্তারবাবুরা লিখবেন না যে এই ওষুধটা সারা জীবন খাবেন। তারা বড় জোর 6 মাস লিখবেন কি 3 মাস লিখবেন, এবং তার মধ্যে আহ, ওষুধের পার্শ্বক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু মাথায় রাখবেন, যদি ডাক্তারের কাছে যেতে নাও পারেন, তাহলেও কিন্তু ওষুধগুলো বন্ধ করবেন না। ওষুধগুলো বন্ধ করলে কিন্তু আবার হেডেক অ্যাটাক করে ফিরে আসবে। অর্থাৎ মাইগ্রেনটাকে তো আমরা পুরোপুরি নির্মূল করতে পারি না, আমরা প্রোফাইল্যাক্সিস ওষুধের দ্বারা আমরা মাইগ্রেনের অ্যাটাকগুলোকে আমরা কম রাখতে পারি অথবা বন্ধ রাখতে পারি। এটাই হলো মূল চিকিৎসা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাইগ্রেনের হেডেক যদি বারবার করে আসে, সেটা কিন্তু আমাদের আহ, অনেকগুলো তার ক্ষতিকারক দিক আছে। সেই ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, তবে যে ক্ষতিকারক দিকটা খুব কমন, সেটা হলো কি, ধীরে ধীরে এই মানুষগুলো ডিপ্রেশনের পেশেন্টে পরিণত হয়ে যায়, যাদের খুব ঘন ঘন এই ধরনের হেডেক অ্যাটাক গুলো আসতে থাকে। ক্রনিক ডেলি হেডেকে পরিণত হয়ে যায়, যে প্রথম দিকে হয়তো হেডেক গুলো আসছিল মাসে একবার দুবার, পরে দেখা গেলো প্রতিদিনই তার হেডেক গুলো হচ্ছে। তো এই ধরনের এবং আরো কিছু কিছু স্টাডি বলছে যে বারবার মাইগ্রেন অ্যাটাক হতে থাকলে ব্রেনের কিছু কিছু সেলেরও ক্ষতি হয়। আহ, আহ, এছাড়া প্রেশার বেড়ে যাওয়া, ডায়াবেটিস বেড়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো তো আছেই। অর্থাৎ মাইগ্রেন হলে দেখা যাবে এই জিনিসটা কিন্তু মাইগ্রেনের চিকিৎসার অ্যাপ্রোচ নয়। মাইগ্রেনের চিকিৎসার অ্যাপ্রোচ হলো যে আপনার যদি মাসে একবার করে হেডেক হয়, তাহলে আপনাকে মাইগ্রেনের ওষুধ কিন্তু দীর্ঘদিন খেয়ে যেতে হবে, টানা খেয়ে যেতে হবে। এই ওষুধগুলো নিরাপদ। এই ভাববেন না যে এই ওষুধের প্রচুর সাইড এফেক্ট আছে। বেশিরভাগ এই যে প্রোফাইল্যাক্টিক ওষুধগুলো মোটের উপর নিরাপদ। আমাদের তবুও ফলো আপ করা উচিত, কিছু রক্ত পরীক্ষা করা উচিত সাইড এফেক্ট হচ্ছে কিনা বোঝার জন্য। কিন্তু মোটের উপর নিরাপদ, এবং এই ওষুধ দীর্ঘকালীন ভিত্তিতে খাওয়ার জন্যই এই ওষুধ। তো তার মধ্যে একটা ওষুধ আছে বিটা ব্লকার। কমনলি সবচেয়ে বেশি সারা পৃথিবীতে যে মাইগ্রেনের প্রোফাইল ইউজ হয়, সেটা হলো বিটা ব্লকার। তো এই বিটা ব্লকার ওষুধ তো প্রেশারের ওষুধের জন্য দেওয়া হয়। অর্থাৎ এটা নিয়ে ভাববেন না যে হ্যাঁ এতদিন ধরে দীর্ঘদিন ওষুধ খাবো, আমার কি সাইড এফেক্ট হবে। আপনাকে উল্টো দিকটা ভাবতে হবে, আপনার যদি হেডেক রেগুলার হতে থাকে তাহলে তার কি সাইড এফেক্ট। তো এই চিকিৎসাটাই হলো মূল চিকিৎসা। ডাক্তারের পরামর্শ মতো চলবেন এবং ওষুধগুলো খেতে থাকবেন। ওষুধ যদি খেয়ে যদি আপনি ভালো থাকেন, তাহলে সেই ওষুধগুলো আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে। কতদিন খেয়ে যেতে হবে? সারা জীবন। তো প্রথমে বলেছি মাইগ্রেন সাধারণত যে 20 থেকে 30-এর মধ্যে সবচেয়ে বেশি হয়। তো মেনোপজ হয়ে যাওয়ার পর মাইগ্রেন তো বেশি হয়, মেয়েদেরই হয়, ছেলেদের খুব রেয়ারলি হয় মাইগ্রেন। তো মেনোপজ হয়ে যাওয়ার পর দেখা যায় যে মাইগ্রেন অটোমেটিক্যালি সেরে যায়, অথবা 50-এ পা দিলে মাইগ্রেন অটোমেটিক্যালি সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে, 100 ভাগ ক্ষেত্রে নয়। কিন্তু মনে করুন 90%-এর বেশি, 10 জনের মধ্যে 9 জনের মাইগ্রেন 50-এর ঘরে পা দিলে অথবা মেনোপজ হওয়ার পর, অর্থাৎ ততদিন পর্যন্ত আপনাকে এই প্রোফাইল্যাক্টিক ওষুধ কিন্তু খেতে হয়। অথবা যদি দেখা যায় যে হ্যাঁ, কারো কারো দেখা গেল যে টানা 6 মাস কোনো একটাও হেডেক অ্যাটাক হলো না, তাহলে ওষুধটা বন্ধ করা যেতে পারে। অর্থাৎ মাইগ্রেন রেমিশনে চলে গেছে, আর আসছে না, তখনও এই ওষুধ বন্ধ করা যেতে পারে। আর আদারওয়াইজ পরামর্শ মতো, ডাক্তারের পরামর্শ মতো এই ওষুধগুলো খেয়ে যাবে। আহ, এটা গেল প্রোফাইল্যাক্টিক চিকিৎসা। আর আরেক ধরনের চিকিৎসা যেটাকে বলছিলাম অ্যাবর্টিভ চিকিৎসা, অর্থাৎ যদি হেডেক হয় তখন কি করবে। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ ওষুধ হলো প্যারাসিটামল। প্যারাসিটামল 1 গ্রাম, কিন্তু 650 নয়। প্যারাসিটামল 1 গ্রাম। সারাদিনে প্যারাসিটামল 3 গ্রাম পর্যন্ত খাওয়া যায়। অর্থাৎ একটা ট্যাবলেট খেয়ে যদি না কমে, তাহলে 4 থেকে 6 ঘন্টা পরে আপনি আর একটা ট্যাবলেট খেতে পারেন। তো অনেক মানুষ আছে যারা অ্যালকালয়েডস, আর্গট ওষুধ, আহ, অথবা এই ধরনের মাইগ্রেনের কিছু কিছু ট্যাবলেট পাওয়া যায়, ওভার দ্য কাউন্টার ট্যাবলেট পাওয়া যায়। আপনি দোকানে গিয়ে বললে মাইগ্রেনের ওষুধ দিন, তারা এই ধরনের ওষুধ দেবে যার মধ্যে আর্গট অ্যালকালয়েডস আছে। তো আর্গাটাল সেটা খুব ভালো ওষুধ, অ্যাবর্টিভ ওষুধ। যখন হেডেক হচ্ছে তখন খেলে আপনার ব্যথা কমে যাবে। কিন্তু এটাও নিয়মিত খাওয়া ভালো নয়, এরও কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই আর্গট জাতীয় ওষুধ 2-4টে খাওয়া যেতে পারে, কম বয়সে খাওয়া যেতে পারে, বেশি বয়সে খাওয়াটাও রিস্কি। আর আরেক ধরনের ওষুধ আছে, যেটা একটু দামি ওষুধ, ট্রিপটান জাতীয় ওষুধ। যেটাও মাইগ্রেন যখন অ্যাটাক হয় তখন এই অ্যাবর্টিভ চিকিৎসা হিসেবে ট্রিপটান জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু মাথায় রাখবেন, এটাও কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে খাওয়ার ওষুধ নয়। এটারও দীর্ঘকালীন ভিত্তিতে রেগুলার বেসিসে খেলে তার সাইড এফেক্ট হয়। অর্থাৎ আপনাকে ট্রিপটান জাতীয় ওষুধ বা আর্গট জাতীয় ওষুধ কখনো কখনো খেতে পারেন যদি আপনার ব্যথাটা খুব বেশি তীব্র হয়, কিন্তু মূল চিকিৎসা, অ্যাবর্টিভ চিকিৎসা হলো প্যারাসিটামল। প্যারাসিটামলটাই ফার্স্ট লাইন ড্রাগ, ওটাই ট্রাই করবেন। অথবা
আরো আরো দু চারটে ওভার দ্য কাউন্টার ওষুধ যেগুলো পাওয়া যায়, যেমন ন্যাপ্রক্সেন, আইবুপ্রোফেন, এসবগুলো খাওয়া যেতে পারে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো খাওয়া উচিত। এবং মূল চিকিৎসা কিন্তু অ্যাবর্টিভ চিকিৎসা নয়, এটা কিন্তু বারবার করে বলছি যে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে মাইগ্রেন অ্যাটাক না হয়। হলে কি খাবো, সেই ওষুধের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যাতে না হয় তার জন্য কি করবো। তার জন্য আপনাকে ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেতে হবে যেগুলো প্রিভেন্টিভ। এছাড়াও আপনাকে আগে বলেছি যে আপনাদের যে ট্রিগার গুলোকে অ্যাভয়েড করতে হবে, কোন কোন জিনিস বা কোন কোন খাবার বা লাইফস্টাইলে কি কি চেঞ্জ আপনার হেডেক গুলোকে নিয়ে আসছে, সেগুলোকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আর আরো একটা জিনিস হলো যে চিকিৎসার ব্যাপারে, প্রিভেন্টিভ চিকিৎসার ব্যাপারে হলো যে মাইন্ডফুল মেডিটেশন। আপনি যদি মেডিটেশন, মাইন্ডফুলনেস করেন, হিপনোথেরাপি, মাইন্ডফুলনেস, এই ধরনের জিনিসগুলোকেও আপনাকে কিন্তু এই আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনের সাথেও কিন্তু মাইগ্রেনের খুব সম্পর্ক আছে। যদি মানুষ খুব কম কারণে যদি খুব অ্যাংসাস হয়ে পড়ে অথবা খুব উত্তেজিত হয়ে পড়ে, তখন কিন্তু তার মাইগ্রেন অ্যাটাক গুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ এই চিকিৎসাটা যে আমরা কিভাবে নিজেকে শান্ত রাখবো, কিভাবে আমরা অহেতুক অ্যাংজাইটিতে না ভুগি, তার জন্য আমাদের এক্সারসাইজ, ওয়াকিং, জাস্ট সিম্পল ওয়াকিং আমাদের কিন্তু অ্যাংজাইটি, আমাদের ডিপ্রেশন, এগুলো কিন্তু কম করতে পারে। কখনো কখনো আমরা ওষুধের সাহায্যও নিই, আমরা অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধও মাইগ্রেনে কখনো কখনো আমরা দিই, যখন বুঝি আমরা যে এই মানুষ দীর্ঘদিন হেডেকের ভুগতে ভুগতে তার ডিপ্রেশন কম্পোনেন্ট একটা চলে এসেছে, তাদের টেনশন ডিপ্রেশন কম করার জন্য আমরা অনেক সময় অ্যান্টি ডিপ্রেশন ওষুধ সঙ্গ করে দিই। তবে এই যে বললাম যে মাইল্ডফুল মেডিটেশন, হিপনোথেরাপি, এক্সারসাইজ, এগুলোও কিন্তু ওই অ্যাংজাইটি, টেনশন এবং এটার সাথে যে মাইগ্রেনের যে খুব তীব্র যোগাযোগ, সেই যোগাযোগটাকেও বিচ্ছিন্ন করে। আরো কিছু কমপ্লিমেন্টারি চিকিৎসা আছে, যেমন আকুপাংচার কখনো কখনো হেল্প করে, বিশেষ ধরনের ফিজিওথেরাপি কখনো কখনো হেল্প করে। কিন্তু মূল চিকিৎসা যেটা বললাম, যে মাইগ্রেনের মূল চিকিৎসা হলো কিন্তু মাইগ্রেন প্রোফাইল্যাক্টিক ওষুধ, ওটা কিন্তু আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে। সঙ্গে মেডিটেশন করবেন, কিছু সিম্পল ব্যায়াম করবেন, আহ, হাঁটাহাঁটি করবেন। এগুলো কিন্তু আপনার এই লাইফস্টাইলের যে পরিবর্তন, সময় মতো খাবার খাবেন, রোদে বেরোবেন না, ছাতা অথবা সানগ্লাস ছাড়া রোদে বেরোবেন না। তো এবং আর অন্য যে ট্রিগার গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে অ্যাভয়েড করবেন। এই জায়গাগুলো করলেও কিন্তু মাইগ্রেন অ্যাটাকের সম্ভাবনা কিন্তু কমে যায়। এবং এই ধরনের লাইফস্টাইল চেঞ্জ যদি আপনি করতে পারেন, অনেক সময় মাইগ্রেন রেমিশনে চলে যায়, আর হচ্ছে না। বললাম প্রথমেই না, যে 6 মাস যদি টানা ভালো থাকে পেশেন্টের, তাহলে তার ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তাটা নাও হতে পারে। এবং এই পারিপার্শ্বিক অবস্থাগুলো যদি চিকিৎসা করেন, তাহলে দেখা যায় যে এটা প্রয়োজন হয় না প্রোফিলাক্টিক চিকিৎসা। তো এবার আসি আরো এক ধরনের যে চিকিৎসা, যেগুলোতে এই সব প্রোফাইল্যাক্টিক ওষুধগুলো খেয়েও কিছু কাজ হচ্ছে না। অনেক সময় এই ধরনের পেশেন্ট আমরা পাই, যে সব রকমের পেশেন্ট প্রোফাইল্যাক্টিক ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, কম্বিনেশন দেওয়া হয়েছে, তাও কাজ করছে না। তো তখন আমাদের কিছু ইন্টারভেনশনাল চিকিৎসা আছে। ইন্টারভেনশনাল চিকিৎসার মধ্যে সবচেয়ে কমন যে জিনিসটা, সেটা হলো বোটক্স ইঞ্জেকশন। বোটক্স ইঞ্জেকশন যে হেডেকটা খুব তীব্র এবং প্রতিদিনই প্রায় আসছে, তো সেই ক্ষেত্রে বোটক্স ইঞ্জেকশন স্ক্যাল্পের চারপাশে যে মাসেলস গুলো, খুব থিন যে লেয়ার মাসেলস থাকে, সেখানে বোটক্স ইঞ্জেকশন দেওয়া হয়। এছাড়া কিছু নার্ভ ব্লক করা হয়, আমাদের মাথার চারপাশে যে নার্ভ গুলো আছে, যেমন পিছন দিকে আছে অক্সিপিটাল নার্ভস, গ্রেটার অক্সিপিটাল, লেসার অক্সিপিটাল, লিস্ট অক্সিপিটাল, তারপরে আমাদের সামনের দিকে সুপ্রা অরবিটাল, সুপ্রাটক্লিয়ার। তো এই নার্ভ গুলো ব্লক করলেও এই মাইগ্রেনে দীর্ঘস্থায়ী উপকার পাওয়া যেতে পারে। তো এই নার্ভ ব্লক গুলো মাইগ্রেনের একটা চিকিৎসা। এছাড়াও পেরিফেরাল নার্ভ স্টিমুলেটর, স্পাইনাল কর্ড স্টিমুলেটর, আরো কিছু উন্নত ধরনের চিকিৎসা আছে, যেগুলো খুব রেয়ারলি ইউজ করা হয়, সাধারণত লাগে না। প্রথমে যে অংশগুলো আমরা বললাম, সেইগুলো মেনে চললেই কিন্তু মাইগ্রেনের দীর্ঘস্থায়ী সুফল পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। আমরা আরেকদিন আরো অন্য ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করব।